আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা কবিতার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বইয়ের কবিতা ফেব্রুয়ারি 1969। কবিতাটি লিখেছেন বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণকারী শ্রেষ্ঠ কবি শামসুর রাহমান। আমরা ফেব্রুয়ারি 1969 কবিতা আলাপ করব, তার আগে একটু বলে নেই যে অফলাইনে শ্রেণীকক্ষে অথবা বিভিন্ন জায়গায় যখন শিক্ষার্থীদের সাথে আলাপ হয় তখন বলে যে স্যার ফেব্রুয়ারি 1969 কবিতাটি কঠিন মনে হয়, কেমন যেন একটু পেঁচানো ধরনের। তা আমি কিন্তু আসলে এই কবিতার মধ্যে কঠিন কিছু দেখতে পাইনি। আজকে আমরা কবিতাটা এমনভাবে পড়ব, তার বিষয়বস্তুগুলো ভাগ করে এমনভাবে পড়ব যাতে এটি আমাদের কাছে আর কঠিন তো মনেই হবে না, বস্তুত পড়ার সাথেই আমরা বুঝে যাব যে এর ভাগগুলো কি, এখান থেকে প্রশ্ন কেমন করে আসে আর উত্তর কেমন করে লিখতে হয়। তো সেই বিষয়বস্তুতে প্রবেশ করার আগে আমরা একটু আজকের এই কবিতার কবি সম্পর্কে জেনে নেই। আজকের কবি হচ্ছেন শামসুর রাহমান। দেখো, শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুর উপজেলার পাড়াতলি গ্রামে। পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আবেনা খাতুন। এখন এইখানে যে এত তথ্য দেয়া আছে, এত তথ্য বস্তুত পক্ষে আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবর। মাহুতটুলিও অতটা দরকার নাই, নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কোথায় এটুকু তুমি দিতে পারো, নাও দিতে পারো, নাও জানতে পারো। এই জাতীয় প্রশ্ন খুব একটা আসতে দেখা যায় না। আবার কখনো কখনো কোনো পরীক্ষায় একটা দুটো পরীক্ষায় এগুলো একটু দেখাও যায়। এরপরে দেখো, গুরুত্বহীন কিছু তথ্য আছে। তিনি 45 খ্রিস্টাব্দে এই যে পোগস স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। দরকার নেই, পেশাগত জীবনে তিনি সাংবাদিক ছিলেন, মনে রাখতে পারো। এইটা আমি পরীক্ষায় আসতে দেখেছি। দৈনিক মর্নিং নিউজ ও দৈনিক পাকিস্তান, পরে দৈনিক বাংলা পত্রিকায় বেশিরভাগ সময় চাকরি করেছেন। শামসুর রহমানের প্রথম কবিতা 1949 খ্রিস্টাব্দের সাপ্তাহিক সোনার বাংলা। এইটাও ভালো প্রশ্ন যে প্রথম কবিতা কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে প্রথম স্লাইড থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এই তথ্যগুলোর মধ্যে দেখা যাচ্ছে শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেছেন। পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলি। আর আমরা পেলাম যে তিনি দৈনিক মর্নিং নিউজে কাজ করতেন, দৈনিক পাকিস্তান এবং পরবর্তীতে যেটা দৈনিক বাংলা হয়েছে সেখানে কাজ করতেন। আর তার প্রথম কবিতা 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। এতটুকু তথ্য আমরা প্রথম স্লাইড থেকে পেয়েছি। এখানে কবি পরিচিতি বড় হবে, কারণ আমি তো বললাম বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণকারী শ্রেষ্ঠ কবি শামসুর রহমান। শামসুর রহমান কবি জীবনের প্রথম দিকে জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত হয়েছেন। দেখো, এইটা কোনো ব্যাপার না যে তিনি কাকে দিয়ে প্রভাবিত হয়েছেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে খুব তাড়াতাড়ি তিনি নিজস্ব কবি ভাষা নির্মাণ করতে পেরেছেন কি পারেননি। অনেকেই কিন্তু ছিলেন রবীন্দ্র যুগে যারা লেখালেখি করতেন, তারা কিন্তু রবীন্দ্রনাথের ভাষা, সাহিত্য স্টাইল, জীবনবোধ দ্বারা প্রভাবিত হয়েছেন, কিন্তু অনেকেই অতি সত্বর রবীন্দ্রনাথের সেই বলয় থেকে কিন্তু বের হতে পেরেছেন। কেউ কেউ সারা জীবনেও বের হতে পারেননি। তো যারা বের হতে পেরেছেন, যেমন কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, যারা বের হতে পেরেছেন তারাই কিন্তু ব্যাপকভাবে যারা সাহিত্য পাঠক তাদের কাছে কিন্তু সম্মানিত হচ্ছেন। আর যারা বের হতে পারেননি তাদের অস্তিত্ব কিন্তু ক্রমান্বয়ে হারিয়ে গিয়েছে। অনেক বড় বড় কবি আছেন, অনেক ভালো কথা লিখেছেন, কিন্তু রবীন্দ্র বলয়ের মধ্যে আবদ্ধ থাকার কারণে আমরা অনেককে চিনিও না। সেই জন্য বলছে যে শামসুর রহমান কবি জীবনের প্রথম দিকে জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত হলেও খুব দ্রুতই নিজস্ব কাব্য ভাষা নির্মাণ করতে সক্ষম হন। বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সঙ্গে তার কবিতা বরাবরই গভীরভাবে সম্পর্ক রেখে চলেছে। রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং 90-এর গণতান্ত্রিক আন্দোলনে তার কবিতা বিশেষভাবে মানিমূর্তি লাভ করেছে। এখন এই কথাগুলো একটু মনে রাখো। আমরা কিন্তু আরেকটা কবিতা পড়েছিলাম, তোমাদের মনে আছে,
আমি কিংবদন্তির কথা বলছি, সেখানের যে কবি আবু জাফর ওবায়দুল্লাহ তিনিও কিন্তু এরকম বাংলাদেশের বিভিন্ন গৌরবময় আন্দোলন সংগ্রাম নিয়ে কবিতা লিখেছেন। শামসুর রাহমানের ক্ষেত্রেও আমরা দেখলাম আসলে জাতিসত্তার নিজস্ব পরিচয় উপস্থাপন ছাড়া, দেশপ্রেমের গভীরতর উপলব্ধি ছাড়া কবিসত্তার যে বিকাশ ও স্ফুরণ এটা হওয়া আসলে খুবই কঠিন। তো আমরা দেখলাম শামসুর রাহমানের মধ্যেও কিন্তু সেই দেশপ্রেমের চেতনাটি অত্যন্ত প্রবল ছিল। এবং আবার একটু দেখে দেখো তার কবিতা বরাবরই সম্পর্ক রেখেছে কোনটার সাথে? রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে তাকে বিশেষভাবে বাণীমূর্তি লাভ করেছে, তাই তো? এছাড়াও নগর জীবনের কবিতায় বিশেষভাবে রূপায়িত হয়, তাকে নাগরিক কবি বলে থাকেন। এইটা এমসিকিউর জন্য, জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই ভালো, খুবই ভালো যে নিচের কোন কবিকে নাগরিক কবি বলা হয় অথবা তাকে নাগরিক কবি কেন বলা হয়। শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরাজ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। তো এখানে আমি বলবো নিজ বাসভূমে, এটা একটু ভালো করে মনে রাখো, যেহেতু আমরা ফেব্রুয়ারি 1969 কবিতা পড়ছি, সেখানে সেই কবিতাটি নিজ বাসভূমে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এছাড়া গল্প, উপন্যাস, শিশু সাহিত্য অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। দেখেন এই জায়গাটা আমি একটু বলতে চাই, অনুবাদ কর্মেও তিনি বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার মনে পড়ে তৃতীয় অথবা চতুর্থ বর্ষে বিশ্ব সাহিত্য বলে একটা অধ্যায় থাকে, সেখানে আমার যদ্দূর মনে পড়ে আমরা উইলিয়াম শেক্সপিয়রের নাটক পড়েছিলাম, তারপর হচ্ছে গ্রিক নাটক পড়েছিলাম, রুবায়াতে ওমর খৈয়াম এটা পড়েছিলাম। তো সেখানে উইলিয়াম শেক্সপিয়রের যে নাটক পড়েছি সেই নাটক অনুবাদ করেছিলেন শামসুর রাহমান। অনুবাদক হিসেবে আমি ইউনিভার্সিটি থেকে মূলত ওনাকে চিনি, আর শামসুর রাহমানের সাথে আমাদের সামান্য ব্যক্তিগত পরিচয় ছিল, আমরা ইউনিভার্সিটিতে তাকে এনেও ছিলাম এবং সেখানে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আমি ঠিক ভুলে গিয়েছি, সম্ভবত কবির 69 অথবা 70তম জন্ম যেটা, অথবা 73-74, আমি এখন ঠিক মনে নেই 73 নাকি 74, এরকম একটা হবে, 74ই হতে পারে। কবির 74তম জন্মদিন সম্ভবত আমরা কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে তারপর চারুকলা ইনস্টিটিউটে পালন করেছিলাম, যতদূর আমার মনে পড়ে। তো এছাড়া তিনি অনেক সম্মানে ভূষিত হয়েছেন, আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক সম্মাননায় ভূষিত হয়েছেন। 2006 খ্রিস্টাব্দের 17ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আমার মনে পড়ে 2004 অথবা 5 সালে তাকে আমরা নিয়ে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুবই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছিল চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় সম্ভবত। তো যাই হোক, আমরা দ্বিতীয় স্লাইড থেকে দেখতে পাচ্ছি যে এইখানে দেখো, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কবিদের পড়বা তাদের ক্ষেত্রে কবি শামসুর রাহমান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কবি, এবং তার এই যে লেখাগুলো, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, নিজ বাসভূমে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর পুরস্কার এবং সম্মাননা এত পরিমাণ পেয়েছেন, সবগুলো মনেও রাখতে পারবা না। কত সালে মারা গিয়েছেন এটা মনে রাখো। আর প্রথম দিকে তিনি জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত হলেও খুব দ্রুতই নিজস্ব কাব্য ভাষা ও কাব্য স্টাইল নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন, এই তথ্যটুকুও তুমি রাখতে পারো। আর একটা ব্যাপার, পরীক্ষায় যখন আমরা বোর্ড পরীক্ষার খাতা দেখি কিংবা তোমরা বড় বড় পরীক্ষা, বিশেষ করে টেস্ট পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা যখন দেখি, তখন প্রথমে একটা বিষয় আমাকে যন্ত্রণা দেয়, সেটা হচ্ছে শামসুর রাহমান বানানটা। উনি কিন্তু রহমান নন, রাহমান। রাহমান রয়ের সঙ্গে আকার রয়েছে, ঠিক আছে? আমি দেখলাম যে তোমাদের অনলাইনে যারা পড়ান তাদের তো 2-1জনের সাথে আমার পরিচয় আছে, তারা দেখলাম রহমান পড়াচ্ছেন, শামসুর রহমান। রহমান নন তো, তিনি শামসুর রাহমান, এটা মনে রাখতে হবে। যদিও আরবিতে র জবর র হয়, রা হয় না, তবু কবি যে বানান লিখেছেন এই বানানই শুদ্ধ। নামের ক্ষেত্রে বানানের নিয়ম প্রযোজ্য নয়, এরকম বিশেষ্যগুলো এখানে বানানের নিয়ম কিন্তু কার্যকর থাকবে না। তো চলো কবিতায় চলে যাই। এখন কবিতায় চলে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে, ধরো আমি এখন একটা কবিতা লিখলাম, অথবা ধরো আমি লিখলাম একটা কবিতা, সেই কবিতার নাম আমি রাখলাম ফেব্রুয়ারি। ধরো কবিতার নাম এইটুকু, ফেব্রুয়ারি। তাহলে কি তুমি ধারণা করতে পারো যে আমি কবিতাটা কোন বিষয়বস্তুর উপর লিখেছি? খুবই সহজ, তুমি বলে দিবা স্যার ফেব্রুয়ারি
যখন লিখেছেন, তার মানে আপনি ভাষা আন্দোলনের কথা লিখেছেন, তাই তো? আচ্ছা ধরো আমার এই কবিতাটা যে আমি লিখেছি এর নামের মধ্যে ফেব্রুয়ারি নেই, শুধু আমি কবিতাটার নাম দিয়েছি 1969, তাহলে কবিতাটার বিষয়বস্তু কি হবে? খুবই সহজ, তুমি বলবা যে স্যার 69-এর গণ আন্দোলন হবে আপনার কবিতার বিষয়বস্তু। অতএব এই কথার মধ্যে দিয়েই প্রকাশ পেল যে ফেব্রুয়ারি 1969 আসলে এখানে ভাষা আন্দোলনের সঙ্গে গণ আন্দোলনের সমন্বয় করা হয়েছে। এখানে দুটো বিষয় উপস্থাপিত হয়েছে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন এবং 1969-এর গণ আন্দোলন, যেটা কবি স্বচক্ষে দেখেছেন, তার উপর ভাষা আন্দোলনের স্পষ্ট প্রভাবকে তিনি এখানে শ্রদ্ধার সাথে উল্লেখ করেছেন। এটাই কবিতার বিষয়বস্তু, ঠিক আছে? তা তোমার যে সৃজনশীল প্রশ্ন হবে এগুলো তুমি দেখবা যে হয় গণ আন্দোলনের সঙ্গে মিলেছে অথবা ভাষা আন্দোলনের সাথে মিলেছে। তারপর তিনি জিজ্ঞেস করবেন যে কোনটির সাথে মিলেছে, অর্থাৎ ঘয়ে কোন দিক থেকে সাদৃশ্য আছে। তোমাকে বলতে হবে যে 1969-এর গণ আন্দোলনের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আসাদুজ্জামান মতিউর ও ডক্টর শামসুজ্জোহার রক্তদানের মাধ্যমে যে গণ আন্দোলন সফল হয়েছিল সেদিকের সাথে সাদৃশ্য আছে। তখন আমরা বলবো যে 1969 কবিতার মূল বক্তব্য যে 1969-এর উপর 1952 সালের চেতনাগত প্রভাব, এই দিকটির সাথে উদ্দীপকের সাদৃশ্য দেখতে পাও কি? অথবা আমি কনক্লুড করে দিলাম যে এই দিকের সাথে উদ্দীপকের সাদৃশ্য নেই, তখন তোমাকে বলতে হবে মন্তব্যটি ঠিক কিংবা ঠিক না। তখন এই কবিতার বিষয়বস্তু এবং এই উদ্দীপকের বিষয়বস্তু সুন্দর করে উপস্থাপন করে তুমি সৃজনশীলের ঘয়ে শেষ করে দিবা, বাস। এটা তো খুবই সহজ ব্যাপার। এবং তুমি দেখো বিগত বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে, প্রশ্নগুলোর একই ঢং, একই স্টাইলে প্রশ্নগুলো আসে। অর্থাৎ এই বিষয়টাকে প্রথমে বিশ্লেষণ করতে হবে যে কবিতার মধ্যে দুটো স্পষ্ট বিষয় আছে। একটা হচ্ছে কবির কাছে প্রেজেন্ট, অর্থাৎ 1969-এর গণ আন্দোলন, এবং আরেকটা হচ্ছে কবির কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা অতীত, যেটাকে তিনি মনে করছেন যে 1969-এর গণ আন্দোলনের উপর 1952 সালের ভাষা আন্দোলনের স্পষ্ট প্রভাব রয়েছে, চেতনাগত প্রভাব রয়েছে, সুদূর প্রসারী প্রভাব রয়েছে। ইভেন তুমি যারা জুলাই আন্দোলন দেখেছো, তারা কি জুলাই আন্দোলনের মধ্যে ভাষা আন্দোলনের প্রভাব দেখতে পাওনি? বস্তুতপক্ষে আমরা ভাষা আন্দোলন থেকেই সব কিছু শিখেছি যে কিভাবে জাতির অধিকার আদায় করতে হয়। রাজপথে রক্তদান করা ছাড়া, যে রাজপথে কৃষ্ণচূড়া ফোটানো ছাড়া যে মহৎ কিছু অর্জিত হয় না, এই শিক্ষা আমরা ভাষা আন্দোলন থেকে নিয়েছি। এবং লক্ষ্য করো, ভাষা আন্দোলনের আগে বাঙালির বিজয়ের খুব বড় গৌরব গাথা যে পাওয়া যায় তা না, কিন্তু ভাষা আন্দোলনে বিজয়ের পরে বাঙালি প্রত্যেকটা আন্দোলনে বেশ বেশ দাপটের সাথে জয়লাভ করেছে প্রত্যেকটা। কিভাবে সে রাজপথে রক্ত দিয়েছে, রক্তদান করা সে কোথা থেকে শিখেছে? 1952 সালের সেই রাজপথে ফোটানো কৃষ্ণচূড়া বা শহীদের তাজা রক্ত ঢেলে দেওয়ার থেকে শিখেছে। এটাই মূলত কবিতার মেসেজ। আমরা একটু দেখি, শুরু করলাম তাহলে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আবার মানে অ্যাগেইন, তো আবার ফুটেছে মানে কবি কি বোঝাতে চান? তার মানে এই ঘটনা আগে ঘটেছিল। এখন তুমি যদি এখানে কৃষ্ণচূড়াকে শহীদের রক্ত হিসেবে ধরো, তাহলে আমি বলতে পারি 52 সালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আবার ঘটেছে। 52 সালে কারা ঘটিয়েছিল? সালাম জব্বার, রফিক, বরকত, শফিয়র ঘটিয়েছিল। 1969-এ কারা ঘটিয়েছে? 1969-এ আসাদুজ্জামান মতিউর ও ডক্টর শামসুজ্জোহা ঘটিয়েছেন। বুঝতে পেরেছ? তাহলে সেই জন্য বলছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কিন্তু এ কথা তো আমি বললাম, তুমি এটার জন্য তোমার টেক্সটে একটা টিকা পাবে, সেই টিকায় কিন্তু এই কথা বলা নেই। টিকায় বলা আছে প্রতি বছরের মতো। আবার মানে কিসের মতো? প্রতি বছরের মতো শহরের পথে পথে আবার কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কেমন করে ফুটেছে? থরে থরে, অর্থাৎ স্তরে স্তরে সজ্জিত হয়ে, স্তরে 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 ফুটেছে। কোথায়? শহরের পথে, অর্থাৎ শহরের পথের যে গাছগুলো তাতে ফুটেছে। তো এই কৃষ্ণচূড়া ফুল ফুটলে কি হয়েছে? কেমন নিবিড় হয়ে ফুটেছে। উনি বলছেন যে একেবারে আচ্ছাদিত হয়ে, নিশ্ছিদ্র হয়ে, একেবারে ঘন সন্নিবিষ্ট হয়ে ফুটেছে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতি গন্ধে ভরপুর। এবার এই পর্যন্ত পড়লাম, একটু ভেঙে ভেঙে বলি। কখনো মিছিলে, একবার প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয়ে, এই যে কখনো মিছিলে, এখানে মিছিল বলতে কোন মিছিলের কথা বোঝানো হয়েছে? এটা ভাষা আন্দোলনের একটা থাকবে, শিক্ষা আন্দোলনের একটা থাকবে, গণ আন্দোলন একটা অপশনে থাকবে, এরকম 4টা অপশন থাকবে, তুমি বাছাই করে নিবা। তাহলে আমি বলে দিচ্ছি, কবির কাছে প্রেজেন্ট কোনটি?
কবিতাটি কিসের পটভূমিতে লেখা? গণ আন্দোলনের পটভূমিতে লেখা। তাহলে কবি দাঁড়িয়ে আছেন কোন বিন্দুতে? গণ আন্দোলনের বিন্দুতে। তাহলে কবি কোন মিছিলে যোগ দিয়েছেন? গণ আন্দোলনের মিছিলে যোগ দিয়েছেন। সেই জন্য বলছে কখনো মিছিলে, এই মিছিল হচ্ছে 1969-এর গণ আন্দোলনের মিছিল। কখনো বা একা। কবি যখন হাঁটেন কি বলেন? হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়। বলছে এই যে কৃষ্ণচূড়া প্রতি বছর শহরের পথে পথে ফোটে, পথের ধারের গাছগুলোতে ফোটে, এবার আবার ফুটেছে। আমি যখন গণ আন্দোলনের মিছিলে এই পথ দিয়ে হাঁটি অথবা একা একা এই পথ দিয়ে হাঁটি, আমার কাছে মনে হয় এগুলো ফুল নয়, এগুলো কি? ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। বুদবুদ কি? বুদবুদ হচ্ছে পানির ঊর্ধ্বমুখী যে বুদবুদ সৃষ্টি হয়, এগুলো কি হয়? ঊর্ধ্বমুখী হয়, ঊর্ধ্বমুখী বুদবুদ। কেমন বুদবুদ? ঝলকিত। ঝলকিত মানে হচ্ছে আলোয়, আলোয় উজ্জ্বল। ওকে, আলোয় উজ্জ্বল, স্পষ্ট, সুনির্দিষ্ট, স্পেসিফিক। এখন বলছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। কিসের স্মৃতি? এই স্মৃতি হচ্ছে 1952 সালের রাজপথের স্মৃতি। যখনই কবি গণ আন্দোলনের মিছিলের সাথে হাঁটেন অথবা একা একা রাজপথে হাঁটেন, তখন এই কৃষ্ণচূড়া ফুলগুলো দেখলে তার মনে হয় এগুলো ফুল নয়, এগুলো কি? 1952 সালের শহীদের বুক থেকে যে রক্ত রাজপথে ঝরে পড়েছিল, সেগুলো বুদবুদ হয়ে গাছে গাছে সজ্জিত হয়েছে, এবং সেগুলো যেন তাকে ভাষা আন্দোলনের সেই ঘটনা স্মরণ করিয়ে দেয়, স্মৃতি, সেই স্মৃতি স্মরণ করিয়ে দেয়। স্মৃতি কোন স্মৃতি? 1952 সালের ভাষা আন্দোলনের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। আমরা সহজ বাংলায় বললে, পরীক্ষায় লেখার জন্য বললে কি বলবো? যে প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, এবছরও ফুটেছে, আবার ফুটেছে। কবি যখন গণ আন্দোলনের মিছিলে থাকেন অথবা একা একা হাঁটেন, তখন এই ফুলগুলো দেখে মনে হয় এগুলো ফুল নয়, এগুলো শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। এগুলো তিনি শ্রদ্ধার সঙ্গে 52 সালের ভাষা আন্দোলনকে স্মরণ করেন। এই ফুলগুলো তাকে ভাষা আন্দোলনের শ্রদ্ধার সাথে তার মনে জাগ্রত করে। এই তো 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। দেখো, চেতনা শব্দটা ব্যাপক মাল্টিডাইমেনশনাল, অনেকগুলো ডাইমেনশনাল। চেতনা মনোবিজ্ঞানে একরকম হতে পারে, সমাজবিজ্ঞানে একরকম হতে পারে, সামাজিক দৃষ্টিভঙ্গিতে একরকম হতে পারে। তো এখানে যেভাবে চেতনা অর্থটি ব্যবহৃত হয়েছে, এটা হইতে পারে, ধরো আমাদের চেতনারই রং। চেতনা মানে হচ্ছে আমাদের বিশ্বাস। কি হতে পারে আর? আমাদের অনুভূতি, অনুভূতি হতে পারে। ঠিক আছে, অনুভূতি। আমাদের গৌরব হতে পারে, এখানে চেতনা গৌরব। আর কি হতে পারে? এটা হতে পারে আমাদের মূল্যবোধ, মূল্যবোধ। আর কি হতে পারে? হতে পারে আমাদের জাতীয় সত্তা, জাতীয় সত্তা। এগুলোই চেতনা। এখানে চেতনা ওই মনোবিজ্ঞানের চেতনা না, এখানে চেতনা আমাদের বিশ্বাস, অনুভূতি, মর্যাদা, গৌরব, অহংকার, মূল্যবোধ এবং আমাদের যে জাতীয় সত্তা, সেই জাতীয় সত্তার যে প্রকৃত রূপ, প্রকৃত চেহারা, সেটা কীরকম? সেটা হচ্ছে 21 কৃষ্ণচূড়া। 21 কৃষ্ণচূড়া বলে কোনো কৃষ্ণচূড়া আছে? 21 তারিখ সুনির্দিষ্টভাবে ফোটে না। তাহলে এখানে 21 কৃষ্ণচূড়া বলতে কি বোঝানো হয়েছে? 1952 সালের 21 ফেব্রুয়ারিতে রাজপথের সেই রক্তদানের ঘটনা, সেটাকে তিনি 21 কৃষ্ণচূড়া বলেছেন এবং বলেছেন সেটা আমাদের চেতনার রং, সেটা আমাদের গৌরব, অহংকার, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, মূল্যবোধ এবং জাতীয় সত্তার প্রতীক। সেজন্য বলেছেন আমাদের চেতনারই রং। তাই তো? তাহলে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটুকু আমি যেরকম করে ভেঙে ভেঙে বললাম, সেরকম ভেঙে ভেঙে বলবা। আমি চাইলে আরেকবার বলে দিতে পারি যে প্রতি বছরের মতো 1969 সালের ফেব্রুয়ারি মাসেও কবি দেখেছেন শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখে তার মনে হয়েছে এগুলো ফুল নয়, এগুলো 1952 সালের শহীদের রক্তের বুদবুদ, ঝলকিত, উজ্জ্বল আলোয় ঝলকিত হয়ে গাছে গাছে স্তরে স্তরে বিন্যস্ত হয়ে অত্যন্ত ঘন সন্নিবিষ্ট হয়ে ফুটেছে। অর্থাৎ এই কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে তিনি শ্রদ্ধার সঙ্গে ভাষা আন্দোলনকে স্মরণ করেন। আর এগুলো আমাদের বিপ্লব, গৌরব, অহংকার, আত্মমর্যাদা, জাতিসত্তার প্রকৃত স্বরূপ হচ্ছে কি 21 কৃষ্ণচূড়া বা 1952 সালের 21 ফেব্রুয়ারি মায়ের ভাষার জন্য প্রাণদানের ঘটনা। রাইট? এটা একটা জাতির জন্য মহান
ঐতিহ্যের, মহান গৌরবের। এরপর বলেছে এ রঙের বিপরীতে আছে অন্য রং। এই যে মহান ঐতিহ্যের কথা, মহান ইতিহাসের কথা, মহান গৌরবের কথা বললেন, বলছে এটাই তো একমাত্র বাস্তবতা নয়। উনি কিন্তু দাঁড়িয়ে আছেন 1969-এ। 1969-এ কি এই মহান স্মৃতি আমাদের জন্য একমাত্র সত্য? না, এর উল্টো সত্য আছে। সেটা কি? এ রঙের বিপরীতে আছে অন্য রং। এইটাও মনে রাখতে হবে। এটা সৃজনশীলের ক্ষয়ে আসবে, অলরেডি বোর্ডে দুই একবার এসে পড়েছে। এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের শহীদের দেয়া রক্তের যে কৃষ্ণচূড়া ফুল, সেটা যেন আমাদের গৌরব, ঐতিহ্য এবং অনুপ্রেরণার উৎস। তার বিপরীত দিকে আরেকটা সত্য রয়েছে। কি কিরকম? বলছে এর বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে। এই 52-র কৃষ্ণচূড়ার মতো, 21-এর কৃষ্ণচূড়ার মতো এটা অনুপ্রেরণা, এটা উল্টো, বিপরীত। বিপরীত তাহলে ওটা যদি অনুপ্রেরণা হয়, ওটা যদি আমাদের উৎসাহিত করে, তাহলে এটা হচ্ছে আমাদের কি করবে? নিরুৎসাহিত করবে, নিরুৎসাহিত করবে, তাই তো? এটা, ওটা যদি আমাদের জন্য সাহসের হয়, তাহলে এটা হতে পারে ভয়ঙ্কর। সেজন্য বলছে এ রঙের বিপরীতে আছে অন্য রং। কেমন ওটা? যে রং সন্ত্রাস আনে। এই সন্ত্রাস মানে ভয়। এটা 21-এর কৃষ্ণচূড়া আমাদের কি করে? অনুপ্রাণিত করে। আর এটা কি করে? এটা আমাদের ভয় দেখায়, সন্ত্রাস আনে। কখন? প্রাত্যহিকতায় আমাদের মনে, সকাল সন্ধ্যায়। এই সকাল সন্ধ্যা দ্বন্দ্ব সমাস যদি বলো, তাহলে তুমি সকাল ও সন্ধ্যা, আসলে এখানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তাই তো? সেই জন্য বলেছে অল টাইম। এটা হচ্ছে সব সময় আমাদের ভয় উৎপাদন করে। এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে 1969-এর গণ অভ্যুত্থানে, অর্থাৎ জাতিগত শোষণ এবং নিপীড়ন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা বলেছে যে 1952 সালের সেই যে মহান স্মৃতি, যে স্মৃতি আমাদের অনুপ্রাণিত করে, সেটাই এখন একমাত্র বাস্তবতা না, তার বিপরীত পাশে আছে অন্য রং। সেটা কেমন? যে রং লাগে না ভালো চোখে। আর কেমন ওটা? যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে, সকাল সন্ধ্যায়। আমরা সবসময় ভীত হই, আমরা সবসময় ভয় পাই এই রঙের কারণে। কেন? এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। অর্থাৎ এই যে অশুভ রং, এই যে বিপরীত রং, কৃষ্ণচূড়ার বিপরীত রং, সেটা অর্থাৎ ওইটা অনুপ্রেরণার রং, এইটা অশুভ রং। এটা কেমন রং? এটা সন্ত্রাসের রং। এই জন্য বলছে সন্ত্রাস আনে। এটা ভয়ের রং, সন্ত্রাসের রং, নির্যাতনের রং, জুলুমের রং, অধিকারহীনতার রং, পরাধীনতা চাপিয়ে দেওয়ার রং। এই রংটা কীরকম করে? প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় শুধু ভীতি উৎপাদন করে। আর এখন এই রং কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে? বলছে সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ। সারা দেশেই ওই রঙে ছেয়ে গেছে। এইটাও পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে ফেব্রুয়ারি 1969 কবিতা অবলম্বনে ঘাতকের আস্তানা কোথায়? তাহলে আমাদের লিখতে হবে কি? সারা দেশ। সারা দেশ ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে। এখন ধরো, তাহলে 1969-এ তুমি, আমি, আমরা সবাই কবি, আমরা যদি থাকি দেশে, তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি ঘাতকের অশুভ আস্তানায়। তো ঘাতকের অশুভ আস্তানায় যদি আমরা থাকি, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? নিশ্চয়ই খারাপ হবে। আমরা কৃষ্ণচূড়ার বিপরীত রঙের মধ্যে আছি, যখন সারা দেশে ভয় উৎপাদনকারী একটা পরিবেশ রয়েছে। সমগ্র দেশের পথঘাট, সারা দেশ যেন ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে। আর প্রত্যেকটা মানুষ কোথায় আছে? তাহলে ঘাতকের অশুভ আস্তানায় আছে। সেই ঘাতকের অশুভ আস্তানায় আমাদের পরিণতি কি হবে? সেজন্য বলেছে, দেখো, ঘাতকের অশুভ আস্তানায় আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। আমরা বহু লোক, আমরা কেমন করে থাকি? ভুলুণ্ঠিত। তো ধরো আমি দাঁড়িয়ে আছি, আমি তোমাদের সাথে কথা বলছি, আমি যদি অসুস্থ হই, আমি যদি এখন প্রচুর পরিমাণে দুর্বল বোধ করি, তাহলে কিন্তু আমি লুটিয়ে পড়ে যাব, তাই তো? তখন কি আমার সিচুয়েশন ভালো? সেই জন্য বলেছে যে আমি এবং আমার মতোই বহু লোক ভুলুণ্ঠিত। কেন? কেন ভুলুণ্ঠিত? অত্যাচারে, নির্যাতনে। কতটা অত্যাচার নির্যাতন হয়েছে দেখো। কেউ মরা, কাউকে কাউকে মেরে ফেলা হয়েছে, সে কি দাঁড়িয়ে থাকবে? কোথায় লুটিয়ে থাকবে? ভূমিতে লুটিয়ে থাকবে। আধমরা কেউ, কাউকে কাউকে ব্যাপক পরিমাণে নির্যাতন করা হয়েছে। এই হচ্ছে সারা দেশ যে ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে, তার কুফল। সেই বলছে আমি এবং আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। কেন ভুলুণ্ঠিত? কেন লুটিয়ে পড়ে আছে এই ঘাতকের আস্তানায়? বলছে কেউ মরা, আধমরা কেউ। ঠিক আছে, এই একটা দল। আর কি? এখন মনে করো আমি মরলাম,
তাহলে আমার সন্তান কি চুপ করে বসে থাকবে? তাহলে তারা কি করবে? তারা বলছে কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। আর যারা তাদের স্বজনরা রয়েছে, আজকে যে ঢাকায় ব্যাপক গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে কারা? কেউ বা ভীষণ জেদি, এই অত্যাচার নিপীড়নের যারা শিকার হয়েছে এবং সেই অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে সর্বস্তরের মানুষ অথবা স্বজন হারানো মানুষ, তারা কি হয়েছে? ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ। দেখো এখানে মানবিক বাগান বলতে কি বোঝানো হচ্ছে, কমল বন বলতে কি বোঝানো হচ্ছে, এটা পরীক্ষায় আমি আসতে দেখেছি যে চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান প্রথম যদি আসো, তাহলে তোমার পাঠ্য বইয়ে একটা টিকা দেওয়া আছে, মনুষ্যত্ব মানবিকতার জগৎ, সৌন্দর্যের জগৎ, পবিত্রতার জগৎ, এটাকে বলা হচ্ছে মানবিক বাগান। আর কমল বন বলতেও সিমিলার প্রায় বলা হয়েছে, কিন্তু এর সাথে আমি একটু অ্যাড করতে চাই। দেখো এই যে কমল বা পদ্ম, কমল বা পদ্ম, এইটির সাথে সরস্বতীর সম্পর্ক রয়েছে। কমল বন কিন্তু সাধারণভাবে পদ্মবন বোঝায় না। আর দেবী সরস্বতীর সম্পর্ক রয়েছে। তো দেবী সরস্বতী কিসের? সৌন্দর্যের, কলার, নান্দনিকতার, জ্ঞানের দেবী। সুতরাং সৌন্দর্য, কলা, নান্দনিকতা ও জ্ঞানের জগৎটি যে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, এবং এই তছনছ হওয়ার প্রসঙ্গ, যেখানে নান্দনিকতা, যেখানে সৌন্দর্য, যেখানে জ্ঞান ধ্বংসপ্রাপ্ত হয়, সেখানে কিন্তু কবি সাহিত্যিকরা এই কমলবন ধ্বংস হওয়ার কথা ব্যবহার করেন। আমি যদি তোমাদের একটু স্মরণ করিয়ে দিই অপরিচিতা গল্পের কথা, মনে আছে অনুপমের সেই বিবাহ অনুষ্ঠান, সে বলেছিল ব্যান্ড বাঁশি শখের কনসার্ট, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সব কিছু একসঙ্গে মিলাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। সেই যে সঙ্গীত সরস্বতীর পদ্মবন, ওই নান্দনিকতা, সৌন্দর্য, সঙ্গীতের সৌন্দর্য নষ্ট হওয়া, তার সাথে এর কি কোনো সাদৃশ্য দেখতে পাও না? সুতরাং আমার মনে হয় এখানে টেক্সটের টিকাটি আর একটু সুন্দরভাবে সাজানোর সুযোগ ছিল। আমরা যখন লিখবো, ওখানে তো এক লাইন লেখা আছে, এক লাইনে কিন্তু উত্তর হবে না, তখন তোমাকে কি লিখতে হবে? নান্দনিকতা, সৌন্দর্য, জ্ঞানের জগৎ। 1969 সালে সেই বিপ্রতীপ পরিবেশে যখন কৃষ্ণচূড়ার বিপরীত রং ছিল, তখন যে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেটা তছনছ হয়ে গেছে, সেই বিষয়টিকে বোঝানোর জন্য বলা হয়েছে মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ। কেন? কারণ এটা তখন বিরাজ করছে কৃষ্ণচূড়ার বিপরীত রং। এখন তাহলে যদি আমরা তো 1952 রক্ত দিয়েছি, এখনও পরিবেশটা তাহলে কেমন? 1952 আমরা রক্ত দিলাম কেন? কারণ আমাদের সাংস্কৃতিক অধিকার, আমাদের মায়ের ভাষার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তো এখন ওই অধিকারহীনতাই তো সালাম এবং জব্বার রাজপথে রক্তদান করলেন, কৃষ্ণচূড়া ফুল ফুটালেন, যেটা আমাদেরকে অনুপ্রাণিত করছে। তো আমরা রাজপথে এখন কেন নেমেছি? কারণ হচ্ছে সমগ্র দেশ যখন ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে, সারা দেশেই যখন কৃষ্ণচূড়ার বিপরীত রং বিরাজ করছে, কেউ মরা এবং আধমরা কেউ, আর চারিদিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ, তাহলে সেই সালামের উত্তরসূরিরা, সেই বরকতের উত্তরসূরিরা কি চুপ থাকতে পারবে? পারবে না। সেই জন্য বলেছে বুঝি তাই। বুঝি মানে কি? বুঝি তাই মনে হচ্ছে, মনে হয় এ কারণেই, মনে হয় এই কারণেই, এজন্যই মনে হয়। কোন কারণে? ওই যে চারিদিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা, কেউ মরা আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। এই কারণেই 1969-এও আবার সালাম নামে রাজপথে। কোথা থেকে নামবে ভাই সালাম? সালাম তো 1952 সালে শাহাদাত বরণ করেছেন, তিনি 1969-এ কোথা থেকে আসবেন? তার মানে কবি বোঝাতে চাচ্ছেন 1969-এ এই জাতিগত শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে যারা রাজপথে নেমেছে, তাদেরকে তিনি সালামের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। অর্থাৎ সালামের যে শক্তি, সাহস, দেশপ্রেম এবং সালামের রক্তদানের যে মহান আদর্শ, সেখান থেকে শিক্ষা নিয়ে মানুষ আবার কি করেছে? রাজপথে নেমেছে। শূন্যে তোলে ফ্ল্যাগ, অর্থাৎ ওই যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এই যে ফ্ল্যাগ, জাতিগত শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে 1969-এ যতগুলো ফ্ল্যাগ দেখা গিয়েছে, কবি মনে করেন এগুলো ভাষা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে করা হয়েছে।
বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। তাহলে 1969 যে আসাদুজ্জামান মতিউর এবং ডক্টর শামসুজ্জোয়া ঘাতকের থাবার সামনে বুক পেতে দিয়েছে, তাদেরকে তিনি বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। বাচ্চারা, একটা বিষয় মনে রাখতে হবে, আমরা কিন্তু ভাষা আন্দোলনের ইতিহাস জানি, বিশেষ করে মানবিক স্টুডেন্ট যারা আছো তারা তো ভাষা আন্দোলনের ইতিহাস মুখস্থ করেছো। তো তুমি জানলেই কিন্তু পরীক্ষার উত্তরে সেটা লিখতে পারো না। তোমার কি ধারণা কবি শামসুর রাহমান জানতেন না ভাষা শহীদদের নাম? তিনি কিন্তু অত্যন্ত সচেতনভাবে ভাষা শহীদ সালাম এবং বরকতের নাম উল্লেখ করেছেন। তো এটা কিন্তু তোমার জন্য একটা লিমিট। তুমি যে টেক্সটের উপরে দখল রাখো, তুমি যে শুধু অনুমানের উপর তথ্য লেখনি, সেটার বিষয় সেটা প্রমাণ করতে হলে কি করতে হবে? তুমি ভাষা শহীদ হিসেবে শুধু দুজনের নামই উল্লেখ করবা। তোমার টিকা পাঠ পরিচিতি এবং টোটাল কবিতায় এই দুজন ভাষা শহীদের বাইরে কিন্তু কোনো ভাষা শহীদের নাম ব্যবহার করা হয়নি। অতএব তুমি এই দুজনের বাইরে যাবে না। তুমি কি বলবা? তুমি এই অংশটুকুর ব্যাখ্যা কিভাবে লিখবা? যে এই যে কৃষ্ণচূড়ার বিপরীত রং, সারা দেশ যখন ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে, চারিদিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ, কেউ মরা আধমরা, কেউ কেউ বা ভীষণ যদি দারুণ বিপ্লবে ফেটে পড়া, এরকম পরিস্থিতিতে যারা রাজপথে নেমেছে তাদেরকে তিনি ভাষা শহীদ সালামের প্রতীকে, এবং যারা রাজপথে রক্তদান করেছেন তাদেরকে তিনি ভাষা শহীদ বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। এই দুটো নামের বাইরে রফিক, বরকত, শফিউর এদের নাম ব্যবহার করা তোমার জন্য উচিত নয়। সালামের চোখ আছে আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, এগুলো পরীক্ষায় এসেছে। সালামের মুখ আজ আলোচিত ঢাকা মানেটা কি? তাহলে ঢাকার আলোচনা কি আজকে? ঢাকার আলোচনা হচ্ছে গণ অভ্যুত্থান, ঢাকার আলোচনা দেশপ্রেম, ঢাকার আলোচনা জাতিগত শোষণের নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এটা কোথায়? এই স্বপ্ন কার ছিল? সালামের ছিল, সালামের চোখে ছিল। সেই সালামের চোখের শক্তি, সাহস ও দেশপ্রেম এবং দেশমাতৃকার যে মুক্তির স্বপ্ন, সেটাই যেন আজকে ঢাকায় তিনি দেখতে পাচ্ছেন। এই ঢাকা তখন কেবল একটি রাজধানী শহর নয়, ঢাকা শহর পূর্ব বাংলার প্রধান শহর নয়, এই ঢাকা শহর রাজনৈতিক সচেতনতার প্রাণকেন্দ্র, যেটা যে সালাম, শক্তি, সাহস ও দেশপ্রেমের যে উজ্জ্বল আলোক সালামের চোখ দিয়ে নির্গত হয়, তাই যেন প্রতিফলিত হয়েছে আজকে ঢাকার শহরে। ঢাকার সমগ্র ঢাকা যেন আজকে সালামের চোখ হয়ে উঠেছে, অর্থাৎ সালামের চোখের যে শক্তি, সাহস, দেশপ্রেম এবং দেশমাতৃকার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাই যেন তিনি আজকে সমগ্র ঢাকা শহরে দেখতে পাচ্ছেন। আর কে? সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, এই সবুজ শ্যামল নবীন স্বাধীনতাপ্রাপ্ত দেশের এই পূর্ব বাংলা, সেটি যেন একখণ্ড কি হয়ে উঠেছে? সালামের মুখমণ্ডল হয়েছে। অর্থাৎ সালামের মুখমণ্ডল 1952 সালের সতেজতার যে দীপ্তি ছিল, যে সবুজের প্রাণস্থলের যে ছটা ছিল, সেটাই যেন আজকে পূর্ব বাংলায়, সমস্ত পূর্ব বাংলা যেন একখণ্ড সালামের মুখ হয়েছে। অর্থাৎ সালামের মুখের সেই দেশপ্রেমের যে আভা, সেই দেশপ্রেমের যে উজ্জ্বল বর্ণালী, সেটাই যেন আজকে পূর্ব বাংলায় দেখা যাচ্ছে। সেটা কেমন ছিল? শ্যামল শ্যামল সতেজ যে দেশপ্রেমের যে আভা, সেটাই যেন আজকে ছড়িয়ে পড়েছে সমগ্র পূর্ণ বাংলাদেশ, সমস্ত পূর্ব বাংলা, সমস্ত ঢাকা শহর। সমস্ত ঢাকা শহর আজকে সালামের চোখের শক্তি, সাহস ও দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছে। সমস্ত পূর্ব বাংলায় যেন সালামের মুখের সেই অপরাজেয় সত্তার প্রতীক হয়ে উঠেছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই মানে কি? আমরা সবাই মানে সর্বস্তরের জনসাধারণ। তার মানে আমি যদি বলি যে 1969-এর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সম্ভব হয়েছিল এই মহান গণ আন্দোলনের সফলতা। কেন? আমরা সবাই দেখেছিলাম। আমরা সবাই কারা? জনসাধারণ, আপামর জনতা। এই আপামর জনতার অংশগ্রহণের কারণেই কিন্তু 1969-এর গণ আন্দোলন সফল হয়েছিল। আপামর জনতার অংশগ্রহণের কারণেই কিন্তু 1952 সালের যে ভাষা আন্দোলন সফল হয়েছিল। যদিও ছাত্ররা সেই আন্দোলন শুরু করেছিল, তারপর আপামর জনতার অংশগ্রহণে কিন্তু ভাষা আন্দোলন কে সফলতা পেয়েছিল। তারপর 1969-এর গণ আন্দোলনে আমরা কাকে দেখলাম? কারা দেখলাম? প্রথম দেখলাম আমরা কারা? আমরা সবাই, সর্বস্তরের মানুষ। কাকে দেখলাম? জনসাধারণ, সর্বস্তরের মানুষ। আমরা সর্বস্তরের মানুষকে রাজপথে দেখেছি। তো সর্বস্তরের মানুষের অংশগ্রহণেই সেই মহান গণ আন্দোলন সফল হয়েছিল। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। কিসের মতো ঝরে? নক্ষত্রের মতো ঝরে। তাহলে এখানে বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ণমালা কিসের প্রতীক? কিসের প্রতীক চিহ্ন? ভাষার যে ধ্বনি, সেই ধ্বনির প্রতীক চিহ্ন। তার মানে এই নক্ষত্রের মতো বর্ণমালা
বাংলা ভাষাকে নির্দেশ করছে, সেটা কেমন? নক্ষত্রের মতো। নক্ষত্র কি করে? আলো দেয়। তার মানে 1969-এ আলো দিয়ে পথ দেখাচ্ছে কে? বর্ণমালা। বাংলা ভাষা বা ভাষাকেন্দ্রিক আন্দোলন নক্ষত্রের মতো ঝরে পড়ছে, নক্ষত্রের মতো যেন ফুল হয়ে সবার গায়ে পড়ছে, সবাইকে যেন দিক নির্দেশনা দিচ্ছে কোথায় যাবে এই আন্দোলন, কোথায় সেই আন্দোলনের পরিণতি, কোনটি সেই আন্দোলনের সফলতার পথ, সেটা কে দেখাচ্ছে? সালামের হাত থেকে ঝরে পড়া নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা। আমাদের জাতীয় ইতিহাসে এর কোনো বিনাশ নাই, এর কোনো শেষ নেই। সে একটি কে? অফুরন্ত অনুপ্রেরণার উৎস। সেই জন্য বলছে অবিনাশী, কখনো বিনাশ হবে না। অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, প্রবল কণ্ঠে বরকত বলেছে। এখানে বরকত শুধু বরকত নয়, বরকতের মতো রক্তদানে প্রস্তুত, বরকতের মতো রক্তদানে প্রস্তুত সেই বাঙালি ছাত্র সমাজ, বাঙালি তরুণ সমাজ, সর্বস্তরের মানুষ। কারা? এই যে জনসাধারণ। জনসাধারণ আমরা সবাই দেখেছি, আমরা সব জনসাধারণকে দেখেছি। বরকত বলে গাঢ় উচ্চারণে কি বলেছে? এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল। কিভাবে ফোটে? বীরের রক্তে। কারা সেই বীর? এই যে জনসাধারণ। আমাদের কবিতার টিকায় উল্লেখ করা আসাদুজ্জামান মতিউর এবং ডক্টর শামসুজ্জোহা 1952 সালে যারা ভাষা শহীদ সালাম এবং বরকতের প্রতীকে এখানে উপস্থাপিত হয়েছে, তাদের থেকে এই যে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে, দুঃখিনী মাতাকে এখানে বিপদগ্রস্ত দেশ, দুঃখিনী মাতা। অশ্রুজল মানে কি? তার দুর্দশা। দেশের দুর্দশায় কারা ফুল ফোটাবে? বীরেরা। এই যে বীরেরা, তার সন্তানেরা। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল। কোথায় ফুল ফোটাবে? ফুল ফুটবে বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকা। এই সবুজ ভূখণ্ডকে, এই সবুজ পূর্ব বাংলাকে কৃষ্ণচূড়ার রঙের মতো রঙিন করে দিতে বীর সন্তানেরা প্রস্তুত আছে। কার বীর সন্তানেরা? এই দুঃখিনী মাতার বীর সন্তানেরা প্রস্তুত আছে। ফুটবে ফুল কখন? এই মায়ের দুর্দশার সময়, যখন তার চোখে অশ্রু দেখা যায়, যখন এরকম জাতিগত শোষণ এবং নিপীড়নের ফলে তার দুর্দশা দেখা যায়, তখন তার সন্তানেরা, সেই সালামের প্রতীক সন্তানেরা, সেই বরকতের প্রতীক সন্তানেরা রাজপথে নেমে আসে এবং তারা কি? এখনো ফোটে ফুল। তারা এখনো ফুল ফোটানোর জন্য প্রস্তুত। শুধু 1952 সালে সালাম এবং বরকতের রক্তদানের মধ্য দিয়ে এই জাতির বীর সন্তানেরা শেষ হয়ে যায়নি। এখনো বীর সন্তানেরা ফুল ফোটাতে প্রস্তুত আছে। কখন? দুঃখিনী মাতার অশ্রু জলে। যখন দুঃখিনী মাতা বিপদগ্রস্ত হন, তখন ফুল ফোটাতে প্রস্তুত। কোথায়? বাস্তবের বিশাল চত্বরের হৃদয়ের হরিত উপত্যকায়। এই সবুজ পূর্ব বাংলাকে, হৃদয় খণ্ডের মতো সবুজ পূর্ব বাংলাকে, সবুজ পূর্ব বাংলাকে তারা রক্ত রঙিন করে দেওয়ার জন্য প্রস্তুত। সেই ফুল আমাদের প্রাণ। এই যে ফুল, যে ফুল ফুটিয়েছে 1952 সালে সালাম এবং বরকত, সেই ভাষা ও ভাষাকেন্দ্রিক আন্দোলন, সেই বাংলা ভাষাকে আমাদের প্রাণ। শিহরিত ক্ষণে ক্ষণে, শিহরিত শব্দের অর্থ এখানে অনুপ্রাণিত, অনুপ্রাণিত, অনুপ্রাণিত। ক্ষণে ক্ষণে মানে অনুক্ষণ বা প্রতিক্ষণ, সব সময়। তাহলে আমি একটু লিখে দেই প্রতিক্ষণ। প্রতিক্ষণে আমাদের অনুপ্রাণিত করে। আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়া, অর্থাৎ আমাদের যখন ভালো সময় থাকে আনন্দের রৌদ্র, দুঃখের ছায়া অর্থাৎ আমরা যখন এরকম দুঃখের সময় নিমজ্জিত হই, তখনও বাংলা ভাষা আমাদের অনুপ্রাণিত করে। বাংলা ভাষার সেই রক্তদানকারী বীরেরা আমাদের অনুপ্রাণিত করে, যেমনটি করেছে 1969 সালে সেই আসাদুজ্জামান মতিউর এবং ডক্টর শামসুজ্জোহা, যারা ভাষা শহীদ সালাম এবং বরকতের প্রতীকে উপস্থাপিত হয়েছে। এভাবে বাংলা ভাষা ও ভাষাকেন্দ্রিক আন্দোলন বাঙালির পরবর্তী সকল আন্দোলন সংগ্রামকে প্রভাবিত করেছে। তারই একটি ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে ফেব্রুয়ারি 1969 কবিতায়। কথা ক্লিয়ার? তাহলে 1969 আন্দোলনের এই যে সফলতা, 1969 গণ আন্দোলনের যে ব্যাপকতা, 1969 গণ আন্দোলনের যে রক্তদানের মাহাত্ম্য, এটা আমরা কোথা থেকে শিখেছি? 1952 সালের ভাষা আন্দোলন থেকে শিখেছি। এই জন্যই কবিতাটির নাম ফেব্রুয়ারি 1969, অর্থাৎ 1952 সালের ফেব্রুয়ারিতে যা ঘটেছিল 1969 ফেব্রুয়ারিতে সেখান থেকে শিক্ষা নিয়ে তাই ঘটানো হলো এবং দুটো আন্দোলনের পরিণতি একই দিকে গেল। অর্থাৎ 1969 গণ আন্দোলনের সফলতার পরিপ্রেক্ষিতে কোথায়? পরিপ্রেক্ষিত কোথায়? 1952 সালের ভাষা আন্দোলনের সেই সফল পরিসমাপ্তি। অর্থাৎ এই কবিতাটার জন্য তোমরা দুটো টিকা পড়বা, তোমাদের বইয়ে
প্রথম দিকে একটা টিকা আছে, ওই যে আবার ফুটেছে কৃষ্ণচূড়া ড্যাশ ড্যাশ আমাদের চেতনার রং, আর শেষের দিকে একটা টিকা আছে, সেই ফুল আমাদের প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্র আর দুঃখের ছায়া। ওখানে দেখবো যে লিখেছে 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে যে গড়ে ওঠা আন্দোলন, এটি 1969-এ ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয়। তো এই জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে আসে, আর সেখানে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন নাসিরুজ্জামান মতিউর ও ডক্টর শামসুজ্জাহা, এবং এই অংশে কবি শোষণার বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আত্মাহুতি দেওয়া বীর জনসাধারণ, কিন্তু বীর জনতাকে ভাষা শহীদ সালাম আর বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। কথা ক্লিয়ার? এই দুটো টিকা পড়বা, আর আমাদের হাতে রয়েছে পাঠ পরিচিতিতে একই নির্দেশনা রয়েছে। চলো দেখি। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি শামসুর রাহমানের নিজ বাসভূমে, এটা মনে রাখো, এটা খুবই অনেকবার পরীক্ষা এসেছে। নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969, দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। এখানে আমি শুধু এইটুকুই দেখতে পাচ্ছি, আর তোমাকে দুটো টিকার কথা বলেছি। দুটো টিকার সাথে এই 4টা লাইন খুব ভালোভাবে পড়বা, তোমার উত্তর দাঁড়িয়ে যাবে। কি 4টা লাইন পড়ে শোনাই। 1969 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কেন সূচনা হয়েছিল? কারণ ওই যে কবিতায় বর্ণনা করা আছে, এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। আর তখন ওই অশুভ আস্তানায় কি হচ্ছে? কেউ মরা, আধ মরা কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। বুঝি তাই, এই যে বলছে বুঝি তাই, সে কারণেই তৎকালীন পূর্ববঙ্গে আন্দোলনের সূচনা হয়েছিল। কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। ঘটনা কি, প্রেক্ষাপট কি? জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে 1969-এ প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাট বাজার, কলকারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় যা ঢাকার রাজপথে। এই কথা কি বলা আছে কবিতার মধ্যে যে গ্রামগঞ্জ, হাট বাজার, কলকারখানা থেকে অসংখ্য মানুষ জড়ো হয়েছে? নেই। তাহলে এটুকু আমরা কোথায় পেয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখলাম আমরা সবাই, এই হচ্ছে জনসাধারণ। সবাই দেখলাম আমরা সবাই, কারা দেখলাম? জনসাধারণ দেখলাম আমরা সবাই। কি দেখলাম? কারা দেখলাম? এই যে দেখলাম আমরা সবাই। কাকে দেখলাম? আমরা কারা? জনসাধারণ। কাকে দেখলাম? জনসাধারণকে দেখলাম। এই কথাই এখানে বলছে। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। শামসুর রাহমান এই বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতায়। ঠিক আছে? এই কথাটুকু সুন্দর করে লিখবা। আর দুটো টিকার কথা বলেছি যে প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, আর 1969-এ সেই কৃষ্ণচূড়া ফুল দেখে তিনি 1952 সালের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। আরেকটা বললাম জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আরেকটা টিকা রয়েছে। তোমার দুটো টিকা আছে, একটু বড় সাইজে দেখবো, ওই দুইটা পড়বা। আর লাস্টেরটুকু দেখি। কবিতাটি দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা, জনতা ওই যে জনসাধারণ, জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবাসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। কবিতাটি 21-এ রক্তঝরা দিনগুলোতে স্বৈর শাসনের বিরুদ্ধে দেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্যে প্রাগাঢ়তা লাভ করেছে। মাহাত্ম্য যেটা, এটা মাহাত্ম্যে হবে না, মাহাত্ম্য প্রগাঢ়তা লাভ করেছে। গদ্য ছন্দ প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। অর্থাৎ এখানে কোনো যে প্রথাগত পয়ার ছন্দ অথবা মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, গৈরিশ, মুক্তক এ ধরনের কোনো ছন্দ এখানে প্রয়োগ করা হয়নি। গদ্য ছন্দ, অর্থাৎ আমরা যেমন করে কথা বলি তেমন করেই কবিতাটি লেখা। এটাই তোমাদের বলেছিলাম, আরও দুই একটি ক্লাসে তোমাদের বলেছি যে সুরের মধ্যে আসলে কবিতা থাকে না, কবিতা থাকে বক্তব্যের মধ্যে। অন্যান্য বিষয়ের বক্তব্য থেকে কবিতার বক্তব্য সম্পূর্ণ আলাদা। এই জন্য আমরা সাধারণ মানুষেরা কবি হয়ে উঠতে পারি না। যারা কবিতা লেখেন, কবিতা বোঝেন, কবিতা বিশ্লেষণ করেন, তাদের বোধ, মনন, প্রজ্ঞা আমাদের থেকে অনেক ভালো থাকে। সেই কারণেই কিন্তু আমরা কবিতা, দেখো এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছি, বাংলাদেশ পাবলিক সার্ভিসে বিভিন্ন কলেজে চাকরি করেছি, তারপর ঢাকা শহরের বড় বড় অনেক কলেজে আমি এর আগে চাকরি করেছি। তোমরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো তারা জানো। তো সেই কারণে তো আমি কেন কবিতা লিখতে পারি না? আমি কি বাংলা জানি না? আমি কি বাংলা একেবারেই যে কম জানি তা তো না। অনেক বাংলা সাহিত্যের অনেক কবি আছেন আমার থেকে কম বাংলা জানেন, কিন্তু তারা কবি। আমি কেন কবি হতে পারিনি?
কারণ হচ্ছে আমার মধ্যে ওই বোধ, মনন বা প্রজ্ঞার স্ফুরণ অথবা বিকাশ ঘটেনি। এরকম আমার মতো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন ওনারা কি সবাই কবি হতে পেরেছেন? কেন পারেননি? সুকান্ত ভট্টাচার্যের মতো 18 বছর বয়সী, 21 বছর বয়সী একটা ছেলে কবি হয়ে গেল, আর ওনারা এত জ্ঞান নিয়ে কবি হতে পারলেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন কবি হতে পারলেন না? তাই তো? বিষয় হচ্ছে কবিতা সুরের মধ্যে থাকে না, কবিতা থাকে প্রজ্ঞার মধ্যে, উপস্থাপন ঢঙের মধ্যে, বিষয়ের গভীরতার মধ্যে। সেই জন্য বলছে গদ্য ছন্দ প্রবহন ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। এখন এই যে এত কথা বললাম, এত কথায় আমার দরকার নেই। আমার কথা হচ্ছে আমি জানি এই কবিতাটা লেখা হয়েছে 1969-এর অভ্যুত্থান নিয়ে। গণ অভ্যুত্থান কবিতার প্রেক্ষাপট, এখানে দাঁড়িয়ে তিনি গণ অভ্যুত্থানের প্রশংসা করছেন। সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছে, তার প্রশংসা করছেন। সারা ঢাকা শহর যেন সালামের চোখ হয়ে উঠেছে, সারা পূর্ব বাংলা যেন সালামের মুখ হয়ে উঠেছে। আর যারা রক্তদান করেছেন তারা যেন বরকতের মতো এগিয়ে এসে বলেছেন, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বর আর হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদের প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়া। এই তো টোটাল জিস্ট। এইটা বলতে গিয়ে উনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন ভাষা আন্দোলনকে, যেটা কবিতার শুরুতে আছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। তাই তো? কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। তো বলছে যে এইটা তো একটা বাস্তবতা, আর একটা বাস্তবতা হচ্ছে এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে। তো এই টোটাল বিষয়গুলো ভাগ করে তুমি আমার বক্তব্য থেকে ওই পজিটিভ সাইড নেগেটিভ সাইড ভাগ করে করে এই কবিতার প্রেক্ষাপটের বিষয়গুলো যদি আলাদা করতে পারো, আমি বলি তোমার উদ্দীপক হয় ভাষা আন্দোলনের সাথে মিলবে অথবা গণ আন্দোলনের সাথে মিলবে। যদি ভাষা আন্দোলনের সাথে মিলে তাহলে তুমি বলবা কবিতার প্রথম দিকে কবি যে শ্রদ্ধার সঙ্গে ভাষা আন্দোলনকে স্মরণ করেছেন তার সাথে এর উদ্দীপকের মিল আছে। অথবা যদি গণ আন্দোলনের সাথে মিলে তাহলে তুমি বলবা গণ আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের যে দিকটি রয়েছে এবং আসাদুজ্জামান মতিউর এবং ডক্টর শামসুজ্জোহরের যে রক্তদানের ঘটনা রয়েছে তার সঙ্গে মিল আছে। তখন আমি বলবো যে কবিতার চেতনাগত দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছি, তুমি বলবা উদ্দীপকে প্রকাশ পায়নি, কারণ 1959 গণ আন্দোলনের রক্তদানের ঘটনার সাথে মিল থাকলেও গণ আন্দোলনের রক্তদানের ঘটনা যে অনিবার্যভাবে 1952 সালের ভাষা আন্দোলন এবং সালাম ও বরকতের রক্তদানের ঘটনার দিয়ে অনুপ্রাণিত, সেই অনুপ্রেরণার বিষয়টি বা চেতনাগত বিস্তারের বিষয়টি উদ্দীপকে উপস্থিত নেই। বাস হয়ে গেল তোমার একটা সুন্দর উত্তর। তো আমি বলে দিই আবারও, পাঠ পরিচিতি টিকা ভালো করে পড়ো। এই শব্দগুলোই মূলত আমরা উত্তরের মধ্যে খুঁজি। সেখানে তুমি ভাষায় হয়তো অনেক পণ্ডিত হইতে পারো, সেই পাণ্ডিত্য তোমার জাহির করার দরকার নেই। আমি দেখতে চাই টেক্সট তুমি পড়েছো কিনা, টেক্সটের সাথে তোমার সংশ্লিষ্টতা কতটা গভীর, সেটাই মূলত যাচাই করা হয়। তাই তো? তাহলে শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি দেখো, নোট করো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর জীবন তোমাদের সার্বক্ষণিক সঙ্গী হোক। তোমাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।